দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব শ্রম আইনে কি পরিবর্তন আসলো এবং এই পরিবর্তন আসার ফলে শ্রম অধিকারের ব্যাপারে আমরা কতখানি এগোতে পারবো, কতখানি তাদের যে অধিকারের বিষয়গুলো এটাকে আরও শক্তিশালী অবস্থান নিতে পারবো, সেই বিষয়ে আলোচনা করতে আজকের পর্বে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন কল্পনা আক্তার, তিনি শ্রমিক নেত্রী, এবং আমাদের সাথে আছেন মোহাম্মদ সাব্বির হোসেন, তিনি শ্রম বিষয়ক আইনজীবী এবং গবেষক। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ সাব্বির হোসেন, আপনার কাছ থেকে আগে একটু মোটা দাগে শুনি যে নতুন যে পরিবর্তনটি আসলো সেই পরিবর্তনটিকে আমরা একটা ঐতিহাসিক পরিবর্তন বা একটা বড় ধরনের পরিবর্তনের কথা আমরা বলছি, এবং অধ্যাদেশ জারির মাধ্যমে এই পরিবর্তন হওয়ার পরে বাংলাদেশ সরকার বিশ্ব পর্যায়েও যেই সংস্থা আছে আইলোকেও জানিয়েছেন যে তাদের কাছ থেকে অনেক দিন ধরে দাবি ছিল যে আমাদের এই শ্রম অধিকারের জায়গাগুলোতে এই বিষয়গুলোকে পরিবর্তন করার, এবং তাদের যে সনদগুলো আছে সেই সনদের সাথে মিলিয়ে মানে এই আইনের একটা যে পরিবর্তন এসছে সেইটাকে আগে যদি আপনার আমাদের সাধারণভাবে যদি একটু, যারা দর্শকরা আইনি ভাষা অতখানি বোঝেন না তাদের জন্য একটু যদি মোটা দাগে বলেন যে কি পরিবর্তন আসলো। গত নভেম্বরের 17 তারিখে অধ্যাদেশ জারির মাধ্যমে যে শ্রম আইনের সংশোধনটা হয়, যেটাকে আমরা বলছি যে শ্রম আইন সংশোধন 2025, এটা আসলে এ যাবৎকালের যে সংশোধনগুলো হয়েছে শ্রম আইনের বিগত বছরগুলোর তুলনায় এটা সবচেয়ে বড়। এবং আরেকটা মূল বিষয় যেটা হচ্ছে যে এটার মধ্যে আগে যে সংশোধনগুলো আমরা দেখতাম যে কিছু পরিবর্তন হতো বেশি, কিন্তু এই সংশোধনের মধ্যে অনেক নতুন জিনিসই যুক্ত হয়েছে। আর আমরা যদি মোটা দাগে বলি, এই সংশোধনীটা যখন এর উদ্যোগটা নেওয়া হয়, এটা নিয়ে তো আসলে অনেক বছর যাবতই কথাবার্তা হচ্ছে যে শ্রম আইনে কোন কোন বিষয়গুলো বাধা সৃষ্টি করছে। বিশেষ করে ট্রেড ইউনিয়নের অধিকার বলি, শ্রমিকদের সুরক্ষার কথা বলি, বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা, হয়রানির বিষয়গুলো, এই সকল বিষয়গুলো নিয়ে অনেক দিন যাবতই কথা ছিল। কিন্তু এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যেটা হয় যে এইবারই প্রথম দেখা যায় যে একটা বড় ব্যাপ্তিতে ত্রিপক্ষীয় আলোচনা আমরা যেটা বলি, বিশেষ করে শ্রমিক পক্ষ মালিক পক্ষকে নিয়ে ব্যাপক আলোচনা হয়, এবং আলোচনার মাধ্যমে এই নতুন যেই পরিবর্তনগুলো আসে এগুলো যুক্ত করা হয়। আর আমরা যদি মোটা দাগে বলি যে এটা আসলে সংশোধনীটা আসলে গুড ফেথে করা হয়েছিল, যে উদ্যোগটা আসলে ভালো ছিল। আর আপনি যেমনটা বললেন যে বিশেষ করে আন্তর্জাতিক সংস্থার যে কনভেনশনগুলো আছে, কিছু কনভেনশন সম্প্রতি বাংলাদেশ সরকার অনুস্বাক্ষর করেছে, এর বাইরেও মোটা দাগ মূল যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কনভেনশন যেগুলো সংগঠন করার স্বাধীনতা কিংবা যৌথ দর কষাকষির বিষয়গুলো, শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়গুলো যেগুলো আছে, এই সকল বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে। কয়টি বা মূল ধারায় পরিবর্তন আসলো? 100-র অধিক বিষয়ে টাচ করেছে এটা। আর এখন এক্স্যাক্ট সংখ্যাটা আসেনি, কারণ বিভিন্ন মাধ্যমে আমরা দেখতেছি বিভিন্ন সংখ্যা আসছে, কিন্তু এটা পূর্ববর্তী অনেক, বিশেষ করে 2018 সালে যে বড় সংশোধনটা হয় তার থেকেও বেশি ব্যাপক। আর বিশেষ করে ইউনিয়ন করার অধিকার, ইউনিয়ন করার সংখ্যাটা কমে আসছে। আমরা যদি বলি যৌথ দর কষাকষির ব্যাপ্তিটা বেড়েছে। আগে বিশেষ করে এগুলো ফ্যাক্টরি কেন্দ্রিক ছিল, এখন বিভিন্ন সেক্টরে কিংবা জাতীয় পর্যায়ে কিংবা বিভিন্ন পর্যায়ে যৌথ দর কষাকষি নেগোসিয়েশন করার সুযোগ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে হয়রানি এবং সহিংসতার সংজ্ঞাটা চলে এসেছে। শ্রমিকদের সংজ্ঞা যেটা আগে ছিল এটা বৃদ্ধি পেয়েছে, এখন আরও নতুন নতুন সেক্টর, বিশেষ করে সার্ভিস সেক্টর, এগুলো যুক্ত হয়েছে। তো আর বিশেষ করে আমরা যদি বলি কল্যাণমূলক ব্যবস্থার ক্ষেত্রে যদি বলি, প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে কিছু পরিবর্তন এসেছে। এমপ্লয়ার ইনজুরি স্কিম যেটা শ্রমিকদের ক্ষেত্রে, এটাই কিছু পরিবর্তন এসেছে। তো মোটা দাগে বেশ কিছু পরিবর্তন এসেছে, কিন্তু মূল কথা হচ্ছে এটা আসলে কিভাবে বাস্তবায়ন হবে, আমরা সেই জায়গাটা যাব। তার আগে আমরা একটু কল্পনা আক্তার আপনার কাছ থেকে শুনি। নিঃসন্দেহে আপনারা যারা শ্রম অধিকার নিয়ে আন্দোলন করছিলেন তারা এটাকে খুবই ইতিবাচকভাবেই দেখেছেন, এবং বড় একটা পরিবর্তনের মানে সময় এটা আসলো। আপনাদের দর কষাকষির জন্য যে সাংগঠনিক অবস্থানের দরকার সেটা যেমন এসেছে, তাহলে তাদের অধিকারের কোন কোন জায়গাতে এখন একটা ইতিবাচক পরিবর্তন আসছে এটা আপনারা দেখতে পাচ্ছেন?
আমরা যখন দেখেন এই শ্রম আইনের যেই অ্যামেন্ডমেন্টটা আসলো তার ঠিক একদিন আগে বা 2 দিন আগে আইএলওর 3টা কনভেনশন হচ্ছে রেটিফাই করা হয়েছে, 190, 155 এবং 187, এই 3টা, যেটা অনেক অনেক ইতিবাচক। এবং আমাদের মন খারাপও হয়েছে যে 121কে কেন ধরেনি বা 189কে কেন ধরেনি, কিন্তু 2 দিন পরেই আমরা দেখলাম এই 2টা বিষয়ই শ্রম আইনে নিয়ে আসছে। একটা হচ্ছে গৃহ শ্রমিকদেরকে হচ্ছে শ্রমিক হিসাবে আপনার স্বীকৃতিতে আনলো, পুরোপুরি না হলেও হচ্ছে মানে এই অ্যামেন্ডমেন্টে হচ্ছে ইট হ্যাজ শর্টফল বাট ইট হ্যাজ বিন টেকেন, সোজা জিনিস। ওনারা কি ধরনের, মানে আমি যদি, যেহেতু দর্শকরা আপনাদের মতো সার্বক্ষণিকভাবে এই বিষয়টা দেখেন না, গৃহকর্মীরা কি ধরনের সুরক্ষার জায়গাটা আসছে যে তাকে হচ্ছে আপনি কেমন কাজ করাতে পারবেন, কেমন ধরনের কাজ করাতে পারবেন না, তার নিরাপত্তার একটা বলয় তৈরি হয়ে এসেছে। তার নেগোসিয়েশন পাওয়ার সবচেয়ে বড় জরুরি দরকার, তাকে হচ্ছে এই শ্রম আইনে তাকে নেগোসিয়েশন পাওয়ারটা দিচ্ছে, মানে আপনি দর কষাকষি করার পাওয়ারটা তাকে দিয়েছে। আমি যদি অনেক নাও ধরি, এই 2টা জিনিসও ধরি, হিউজ। যে শ্রমিককে আপনি স্বীকৃতি দেন নাই যে সে শ্রমিক, তাকে আপনি ওই জায়গাটায় নিয়ে আসছেন। এর বাকি জিনিস হচ্ছে আমরা চাইবো যে বিধিমালা যখন আসবে, অন্ততপক্ষে এখন একটা প্রথম পদক্ষেপ আসছে এবং বিধিতে হয়তো এটাকে আরো পরিষ্কার করার সুযোগ আছে। পাশে হচ্ছে যে ইআইএস যে কথাটা বললো যে এমপ্লয়মেন্ট ইনজুরি ইন্স্যুরেন্স, অনেকে আমরা দীর্ঘদিন ধরে, যেমন শ্রমিকদের ক্ষতিপূরণ কি হবে, সে যদি হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, সেটা রাস্তায় হবে, তার কারখানায় হবে, যাওয়ার পথে আসার পথে এর লাইবিলিটি কে নেবে, সেটা এখন পরিষ্কার করে আসছে। আগের যে শ্রম আইনের যে অ্যামেন্ডমেন্ট ছিল সেখানে C-190-র আলোকে, মানে 190-এর আলোকে যে সহিংসতার যে ধরন, জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্ট, এটা পরিষ্কার ছিল না। একদম পরিষ্কার যে আপনি কি ভাষায় কথা বলতে পারবেন, কি ভাষায় বলতে পারবেন, ডেফিনেশন খুব ক্লিয়ার। সুতরাং মানে আইনের ফাঁকগুলো বের হয়ে যাওয়ার সুযোগটা অতখানি থাকবে না। বিধিমালাতে আরো শক্ত করে আনতে হবে। আমরা সেই জায়গাটায় যাব, বিধির জায়গাগুলো আমরা পরে বিধির জায়গায় যাব। কিন্তু যে 2টা জিনিসের জায়গায় আমাদের কনসার্ন, একটা হচ্ছে যেমন ম্যাটারনিটি লিভে হচ্ছে একটা হিউজ পরিবর্তন আসছে, যে 112 দিনের জায়গায় 120 দিন আসছে, কিন্তু আপনি ওভারঅল যখন ক্যালকুলেশন করতে যাবেন তখন হচ্ছে টাকা কমে আসতেছে। এটা একটা ভীতি বা শর্টফল যেটি আমরা বলি। আরেকটা বড় জায়গা হচ্ছে ট্রেড ইউনিয়নের ব্যাপারে আমাদের মানে ইয়েটা দেখতেছেন যে আমরা কতটুকু খুশি হয়েছি যে থ্রেশহোল্ড কমে গেছে, কিন্তু এখানে যখন স্লট ভাগ করেছে, ধরে নিই আমরা 300 জন পর্যন্ত আপনার 6%, যদি আমরা পার্সেন্টেজে যাই, ঠিক 301 যখন হয়ে যাবে শ্রমিকের সংখ্যা, 301 শ্রমিকের সংখ্যা হয়ে গেলে এটা লাভ দিয়ে হচ্ছে 19%-এ চলে যাবে। তাহলে এই যে একটা মানে আপনার 301-এর থেকে 301-এর যে জাম্প, এই জাম্পটা হচ্ছে আসলে শ্রমিকদের জন্য বা আমাদের ট্রেড ইউনিয়নে সংগঠিত করার জন্য হচ্ছে সমস্যা হবে। একইভাবে আপনার যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা আইনের আন্ডারস্ট্যান্ডিং যদি হচ্ছে, মানে ওই জায়গাটাতে আমি যদি ব্যাখ্যা করে বলি আর কি, একটু বড় কারখানাতে আপনাকে অনেক বেশি অসুবিধার 100 বড় কারখানার জায়গাও যদি আমি যাই, ধরেন কোনো কারখানায় হচ্ছে 3000 শ্রমিক আছে, আমার ওইখানে হচ্ছে 400 জন শ্রমিক লাগবে। 400, এখন 3000 জনে হচ্ছে আমার 400 জন লাগবে। দেখেন এখন আবার যদি হচ্ছে 3001 হয়ে যায়, সেটা জাম্প করে হচ্ছে আবার বেশি হয়ে যাবে। তো এই যে মানে মেম্বার সংখ্যা, এই সংখ্যাটার মধ্যে হচ্ছে স্লটগুলো আরো ছোট ছোট করা দরকার ছিল, মানে ভাগগুলো আরো কমানো দরকার ছিল। যেখানে হচ্ছে 100 জন আছে, আমি 20 জন নিলাম, কিন্তু 101 জন হয়ে যাবে, লাভ দিয়ে এটা 40 জন হয়ে যাবে। হ্যাঁ, তো এই সংখ্যাটার, এই স্লটগুলো, যে জাম্পিং স্লটগুলো, এটা যাতে একটু কম হয়, বিধিমালাতে যদি আরো সুস্পষ্ট করে দেওয়া যায়, সেই জায়গাটায় আমাদের সুবিধা হবে। এখন সমস্যাটা কোথায় বা আমরা বাধাগুলো কোথায় দেখতেছি? আমাদের দেশে আইন এর আগেও ছিল, রাইট টু অর্গানাইজ মানে সংগঠিত হওয়া এবং দর কষাকষির আইন বরাবর ছিল, কিন্তু আমরা কখনোই ফ্রি ছিলাম না, ইনভিজিবল একটা বাধা ছিল। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, যার জন্য আমরা মনে করতেছি যে এরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে বা শ্রম আইনের এই পরিবর্তনটা সম্ভব হয়েছে। আর 2 মাস পরেই হচ্ছে ইলেকশন, বা 2.5 মাস পরেই হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন হবে। তখন পলিটিক্যাল গভর্নমেন্টের কমিটমেন্ট কি হবে? তারা হচ্ছে এইখানটায় হচ্ছে পরিবর্তন, মানে যে পরিবর্তনটা হয়েছে সেটা কি ধরে রাখবেন, নাকি তারা তখন বিজনেসের কথা শুনে আবার হচ্ছে একটা পরিবর্তন এমন ধারার দিকে যাবেন যেটা সমস্যার দিকে নিয়ে যাবে? এই জায়গাটাতেও আমরা মানে আলোচনায় ফিরবো, কারণ হলো যে দিন শেষে আমি যদি এখন স্বাভাবিকভাবে, আপনারা দুজনেই আলোচনা করেছেন যে কোন পরিবর্তনগুলো এসছে, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে আমরা প্রথম আলোচনা করব যে বিধি তো এখনো আসে নাই, তো বিধিগুলো কোন কোন জায়গাতে সুনির্দিষ্টভাবে করতে হবে, এবং তারপরে এটাকে অ্যাকচুয়ালি যদি বাস্তবায়ন করতে যায়, সে রাজনৈতিক মানে একটা তো হলো যে এখন একটা অধ্যাদেশ আছে, সেইটাকে
রাজনৈতিক সরকার মানে নিঃসন্দেহে একটি বড় এই থাকবে যে তাদের এটা প্রুফ করতে হবে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে বাকি যেই বিষয়গুলো রয়ে গেছে সেইটার জন্য মানে এটাকে ফুললি এটাকে ব্যবহার করে শ্রম অধিকার যদি অর্জন করতে হয় তাহলে তাদের একটা কমিটমেন্ট দরকার হবে, এবং সেইটা আমাদের যে সামনের নির্বাচনী যেই আলোচনা আছে, বিতর্ক আছে, সেই বিতর্কতে কতখানি স্থান পাবে। দর্শক, আমরা আলোচনা করছিলাম শ্রম অধিকার এবং শ্রম আইনে কি যে পরিবর্তন আসছিল সেইটার আলোকে বাংলাদেশের যারা শ্রমিক মানুষ আছেন তাদের কি কি ধরনের অধিকারকে আমরা একটু সমন্বিত করতে পেরেছি। আলোচনায় ফিরবে, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আলোচনায় জানতে চাব যে এই যে পরিবর্তন আসলো তার বাস্তবায়নকে আমরা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাব। আমাদের সাথে থাকবেন। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। সাব্বির আহমেদ, আপনার সাথেই আলোচনাটা আগাই। এখন তো অধ্যাদেশ হলো, আইন আসলো, কিন্তু অনেকে আমরা যারা সাধারণ মানুষ, আইনের মানুষ না, আমরা মনে করি যে আইন হয়ে গেলেই তো এখন এটাকে খুব দ্রুত বাস্তবায়ন হতে থাকবে, কিন্তু আসলে তো এটার আরও পদক্ষেপ থাকে আর কি। আর একটা জায়গা আপনাদের আলোচনায় এসছে যে বিধিতে অনেকগুলো বিষয় পরিষ্কার করার দরকার আছে, এবং কোনো জায়গায় হয়তো যে সংজ্ঞায়নগুলো আছে সেগুলোকে আরও স্পষ্ট করে বলতে হবে যে কোনটা বলতে কি বোঝানো হয়েছে এবং কি বিষয়গুলো আসলো। এই প্রক্রিয়াটা কতখানি দ্রুত হবে বলে ভাবছেন, এবং এটা করার ক্ষেত্রে মানে একই সাথে কি প্রস্তুতি হয় সাধারণত? নর্মালি যেটা হয় যে যখনই কোনো আইনে সংশোধনী নিয়ে কাজ করা হয় তখন এটার প্রয়োগের ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন হওয়া দরকার ওগুলাও নোটে আনা হয়। কিন্তু আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা যা বলে যে শ্রম বিধিমালার কথা যখন আমরা বলছি, বিধিমালা যখন 15 সালে আসে এরপরে কিন্তু পরবর্তী সংশোধনী আসতে অনেক সময় অপেক্ষা করতে হয়। তো আমরা পূর্ববর্তী অভিজ্ঞতা বলে যে এটা আসলে অতি সত্বর হয় না। আর শ্রম আইন যখনই সংশোধনীগুলো হয়েছিল পূর্ববর্তী, যখন এটা বাস্তবায়নে যায় তখন আসলে দেখা যায় যে এটা আসলে কতটুকু পজিটিভলি বাস্তবায়িত হচ্ছে, কোন কোন বাধাগুলো আসছে। তো ওইটাও আসলে অনেক সময় বিবেচনায় নেওয়া হয় যে আসলে বিধিমালায় কোন কোন জিনিসগুলো পরিষ্কার করা দরকার। আমি যদি কয়েকটা উদাহরণ টেনে বলি, যে ধরেন বর্তমান সংশোধনীতে নতুন যেটা এসেছে এটাতে ধরেন এখন ইউনিয়ন করার ক্ষেত্রে সংখ্যাগুলো যে কমিয়ে দিয়েছে, এখন এই সংখ্যাগুলো হয়তো এখন থেকেই কার্যকর হবে, কিন্তু পূর্ববর্তী বিধিমালায় যে আসলে আবেদন কিভাবে হবে, আবেদনের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে, এই ক্ষেত্রে শ্রম বিশেষ করে ডিপার্টমেন্ট অফ লেবার আমরা যেটাকে বলছি, যারা শ্রম অধিদপ্তর যারা রেজিস্ট্রেশন দেওয়ার দায়িত্বে, তারা নিরীক্ষা করার দায়িত্বে, তাদের কিন্তু রোলটা একই রয়ে গেছে। তারাই কিন্তু আসলে ডিসিশনগুলো নিচ্ছে যে কিভাবে এগুলো যাচাই বাছাই করবে। এখানে একটা কথা আসছে যে আসলে শ্রমিকের সংখ্যা কমলেই হবে না, এখানে শ্রমিককে আসলে এখন যেটা হয়েছে যে নতুন সংশোধনীতে শ্রমিকের সাথে সাথে কর্মকর্তাদেরকেও অ্যাসোসিয়েশন করার অধিকার দেওয়া হয়েছে। এখন আগে যেটা হয়তো দেখা যেত যে যখন একটা ইউনিয়ন এই সংশোধনীতে একটা জিনিস আসছে যে ইউনিয়ন আসলে জানতে পারতো না যে একটা ফ্যাক্টরিতে প্রকৃত শ্রমিকের সংখ্যা কত। ধরেন আমরা বলতেছি যে 500 জন শ্রমিক কিংবা 300 জন শ্রমিক, এই সংখ্যাটা কিন্তু চাইলে ইউনিয়ন জানতে পারতো না, কিংবা শ্রমিকরা জানতে পারতো না। কেউ ইউনিয়ন করতে চাচ্ছেন এখন তো তাকে জানতে হবে, তাকে জানতে হবে। তখন দেখা যেত যে তারা একটা আনুমানিক তাদের একটা ধারণার উপরে ইউনিয়ন সংগঠিত করে জমা দিত। তখন মালিক পক্ষ কোনো না কোনোভাবে দেখাতো যে আমার তো শ্রমিক সংখ্যা বেশি, কিংবা যে শ্রমিকদেরকে আনা হয়েছে তারা তো আসলে শ্রমিক না, তারা তো হলো ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারা ম্যানেজমেন্টের অংশ। তো দেখা গেছে এই কাটছাট করে অনেকভাবে ইউনিয়ন বাদ করার সুযোগ, ম্যানেজমেন্ট বা অফিসার যেটা, হ্যাঁ, স্পেসিফিকলি এক্সিকিউটিভ বলা হয় যাদেরকে, একদম লিখিতভাবে থাকতে হবে, তারাই হলো উদ্যোক্তা বা এমপ্লয়ার আমরা যেটা বলছি, আর বাকি সবারই ইউনিয়ন করা কিংবা সংগঠন করার অধিকার থাকবে।
কিন্তু এই বিষয়গুলো এখনো মূল আইনে যেটা পরিবর্তন আসছে এটাতে পরিষ্কার না, এটা বিধিমালার দরকার হবে। একইভাবে আমরা যদি প্রভিডেন্ট ফান্ডের কথা বলি, এখন বলা হচ্ছে যে 100 জন শ্রমিক থাকলেই যে সকল প্রতিষ্ঠানে 100 জন শ্রমিক পার্মানেন্ট ওয়ার্কার থাকবে সেখানে প্রভিডেন্ট ফান্ড করতে হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠানে আসলে প্রভিডেন্ট ফান্ডটা নেই। আর এখন যারা নতুন শ্রম আইনের অধীনে আসতেছে, যারা আসলে জানতো না যে আসলে শ্রম আইনের এটা কিভাবে বাস্তবায়ন করতে হবে তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তো এই বিষয়গুলো যদি পরিষ্কার না হয় তাহলে আর খুব কঠিন হবে। একইভাবে ম্যাটারনিটি বেনিফিটের ক্যালকুলেশন কি হবে, কিংবা আরও অনেক বিষয় আছে যেগুলো আসলে বিধিমালায় যদি সুস্পষ্ট ব্যাখ্যা না আসে এটা খুবই কনফিউশনের সৃষ্টি করবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যেই উদ্দেশ্যে আইনের পরিবর্তনগুলো আনা হয়েছে সেখানে অনেক বাধা সৃষ্টি হবে। ধন্যবাদ। আমি কল্পনা আক্তার, কিছু তো চ্যালেঞ্জের কথাই বললেন সাব্বির আহমেদ, হ্যাঁ, যে এখনো পরিষ্কার করার জায়গা, এবং এটাকে আইন তো হয় আসলে এটাকে ব্যবহার করার জন্য, এবং এটার সুফল যেন দিন শেষে শ্রম আইনের ক্ষেত্রে শ্রমিকরা যেন পান। আপনিও কি একই রকম চ্যালেঞ্জ দেখেন, নাকি আপনি দেখেন যে একটা ধাপ হয়েছে এখন নেক্সট ধাপ হবে? চ্যালেঞ্জ বরাবরই থাকবে, হ্যাঁ, আর এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা আসছি। আমি আসলে এখন যেহেতু আইনটা করা হয়েছে গুড ফেইথে, আমি মনে করব যে বিধিমালাটাও গুড ফেইথে করবে। কারণ এখন যে টিসিসি আছে, ন্যাশনাল টিসিসি যেখানে আছে, টেকনিক্যাল কোঅর্ডিনেশন একটা হচ্ছে আরএমজির জন্য আছে, আরেকটা হচ্ছে ন্যাশনাল, যেটা হচ্ছে জাতীয় টেকনিক্যাল কোঅর্ডিনেশন কমিটি, ঠিক আছে। এটা একটা কমিটি যেটা আমাদের শ্রম মন্ত্রণালয়ে বসে, যেখানে উদ্যোক্তারা আছেন, যেখানে শ্রমিক পক্ষ আছেন, সরকারের পক্ষ আছেন, তারা বসে এবং অনেক কারিগরি সহায়তা দেয়। এরকম লোকজন হচ্ছে থাকেন আন্তর্জাতিক সংস্থার, যেমন আইএলও থেকে থাকেন বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে থাকেন, কারিগরি সহায়তা দেওয়ার জন্য ওনারা থাকেন। তো ওই কমিটিতে যারা আছেন, এখন যদি সবও না বলি, আমরা একটা গুড পার্সেন্টেজ শ্রমিকদের আসল রিপ্রেজেন্টেশন আছে, যেখানে আলোচনা করা যায়। ওইখানে চিৎকার চেঁচামেচি করে বলা যায় যে আমরা আসলে এটা মানি না, ওইটা মানি। তো আমাদের ওই টিসিসি কমিটির ওই ভাইদেরকে বা বোনদেরকে যারা আছেন তাদেরকে বলার সুযোগ আছে যে সামনে যে বিধিমালা আসবে সেই বিধিমালাতে আমরা এই জিনিসগুলো দেখতে চাচ্ছি। যদিও এই শ্রম আইনটা হচ্ছে যে পরিবর্তনটা আসছে গুড ফেইথে করা হয়েছে, তারপরেও টিসিসিতে আলোচনা হয়েছে, এরকম পরিবর্তনও প্রতিফলিত হয় নাই ছোট ছোট বিষয়গুলোতে। তো আমরা এটা একটা শিক্ষা নিলাম, যেটা আমরা টিসিসির মাধ্যমে আলোচনার মাধ্যমে গিয়েই বলবো যে আমরা আসলে বিধিমালা এই পরিবর্তনগুলো দেখতে চাচ্ছি। অন্য সব সময় চাইতে এটা একটা ভিন্ন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং এই ভিন্ন সময়ে আমাদের অনেক আলোচনা বা অনেক দাবি এই শ্রম আইনে প্রতিফলন হয়েছে। এবং আমি আশা করি আমি ওই লাইটটা আসলে মানে ওই গুড ফেইথ লাইটটা ওইখানে রাখতে চাই, যে না, বিধিমালাতেও হচ্ছে আমাদের কথা শুনবে, কিন্তু ভীতিটা অন্য জায়গায় ভাই। যেই চ্যালেঞ্জের জায়গাটা সেটা হবে হচ্ছে আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো বা আমাদের যে অভিজ্ঞতা পেছনে কাজ করার, আমরা দেখছি যে বিজনেস এবং পাওয়ার, মালিক বা উদ্যোক্তা যাই আমরা বলি, ব্যবসায়িক এই শক্তিটা বরাবর হচ্ছে সরকারের শক্তির সঙ্গে অনেক বেশি সংযুক্ত থাকে। এই সংযুক্তিটা যদি সামনে আবার শুরু হয়, তখন এই একই সমস্যা হবে যে আইন থাকবে, মানে কেতাবে সব কিছু থাকবে কিন্তু গোয়ালে কিছুই থাকবে না, ব্যাপারটা এরকম। মানে এটার ব্যবহার বা কার্যকরটা হবে না। কারণ আপনি ডাইফিকে যে পাওয়ার দিচ্ছে, আমাদের যে কলকারখানা পরিদর্শক যারা থাকবেন তাদেরকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, বা আপনি রেজিস্ট্রারের যে ক্ষমতাটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, যেমন রেজিস্ট্রার ডিওএল যেটা ডিরেক্টর অফ লেবার বা আমাদের শ্রম পরিচালক যারা ইউনিয়নের রেজিস্ট্রেশন কর্তা, তারা আগে তাদের পাওয়াটা ছিল এরকম, যদি রেজিস্ট্রার স্যাটিসফাইড হন তাহলে আপনি রেজিস্ট্রেশন পাবেন। আর ওইটা ডেফিনেশন নাই যে তাকে কি স্যাটিসফাই করবে, কিন্তু সেটা টাকা পাওয়ার না চাপ না, আপনি মানে ক্রাইটেরিয়া ফুলফিল করলে উনি দিবেন না, আগে ওটা ছিল না। এখন যেটা আছে যে তিনি যদি নিশ্চিত হন, ডকুমেন্টেশনে যদি তিনি নিশ্চিত হন, তাহলে হচ্ছে রেজিস্ট্রেশন পাওয়া যাবে। এই যে একটা এই যে শব্দের ব্যবহার, ক্ষমতার যে কমিয়ে দেওয়া, এটা কিন্তু ইতিবাচক, আমি বলবো এটা ইতিবাচক। কিন্তু এইটা যদি আমরা ক্লিয়ারলি আবার হচ্ছে বিধিমালাতে নিয়ে যেতে পারি, এটা আরও পরিষ্কার করবে। তো ওই বিধিমালার জায়গাটা আমি বলবো চ্যালেঞ্জিং আছে, কিন্তু ওইখানে যাওয়ার এখন জায়গা আছে আমাদের। আপনারা কি মানে এই বিধিমালা করার ক্ষেত্রে, কারণ আমি জানি যে পরিবর্তনগুলো এসছে এটা দীর্ঘদিনে আপনাদের
আন্দোলনের ফসল এবং আপনারা এটা নিয়ে দাবি দেওয়া করেছেন, আলোচনা করেছেন, কারিগরি কাজ করেছেন। বিধিমালা করার জন্য এখন কি আপনারা কোনো ধরনের যোগাযোগে আছেন কিনা সরকারের সাথে? এবং এখনো শুরু হয়নি, কিন্তু সাব্বির যেটা দিয়ে শুরু করলো যে যখন একটা আইন লেখা হয় বিধিমালাটা হচ্ছে প্যারালাল চলতে থাকে। তো আমরা খোঁজ নিচ্ছি যে টিসিসির সামনের কোনো মিটিংয়ে হচ্ছে এটা নিয়ে আলোচনা শুরু হয় কিনা, এবং আমরা ওইখানে কারিগরি সহায়তা দিতে থাকবো, বা শ্রমিক পক্ষের যে মতামত আমরা স্পষ্টতর করেই ওইখানে দেওয়ার চেষ্টা করব। এইবার আলোচনায় যেটা শর্টফল ছিল, যেমন শ্রম আইনজীবী যারা, মানে শ্রম অধিকার নিয়ে কাজ করে যে আইনজীবী যারা, তাদের সঙ্গে কিন্তু কনসালটেশনটা হয়নি। কিন্তু যখন বিধিমালা করা হবে, আমি চাইব অন্তত টিসিসি থেকে বা যেখান থেকেই বলুক, আমরা নিজেরাই দাবিটা দিব যে যারা শ্রম বিষয়ক যে আইনজীবী আছেন তাদের সঙ্গে যাতে হচ্ছে বসা হয়, কারণ আইনের খুঁটিনাটি অন্তত তারা হচ্ছে বলতে পারবেন। সাব্বির, আপনার কাছেও একই রকমই জানতে, মানে যে এই প্রস্তুতিটা মানে দ্রুততম সময়ের ভিতরে করার ক্ষেত্রে আপনি কি ধরনের প্রস্তুতির দেখতে চান সরকারের পক্ষ থেকে আর কি? যেহেতু এখন আইনটা পাস হয়ে গেছে, এখন অতি সত্বর যেটা প্রয়োজন হবে যে বিধিমালা করার জন্য যে কমিটি নর্মালি করা হয়, আইন করার জন্য যেমনটা করা হয়েছিল, এরকম কমিটিতে যদি সক্রিয় হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে না, এটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। বিহাইন্ড দ্য ডোর কি কাজ হচ্ছে ড্রাফটিং কমিটিতে কিংবা সরকারের যারা আইন নিয়ে কাজ করে তারা কি কাজ করছে ওটা তো আসলে প্রকাশ্যে নেই, কিন্তু যখনই কমিটিটা হয়ে যাবে তখন ওটার মধ্যে মালিক পক্ষ, শ্রমিক পক্ষের প্রতিনিধিরা থাকবে কিংবা এক্সপার্ট যারা, তাদেরকে যুক্ত করা হবে, তখনই এটা নিয়ে কাজ শুরু হবে। আর ইতিমধ্যেই কিন্তু যদি খুব বেশি দিন হয়নি আইনের কপিটা হাতে পেয়েছে, বিশেষ করে পাবলিশ করা হয়েছে, তো ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান বিধিমালার সাথেও অনেক জায়গায় কনফ্লিক্টিং কিছু ইস্যু বের হচ্ছে। হ্যাঁ, আর নতুন বিধিমালাতে আসলে এই জিনিসগুলো পরিষ্কার করা, আর বর্তমান যে সংশোধনীটা হয়েছে সেখানেও হয়তো দেখা যাচ্ছে যে কিছু জিনিস যদি আগামী সংশোধনীতে চেঞ্জ না করা হয়, এটার কারণে আইনের প্রয়োগের ক্ষেত্রে খুবই সমস্যা হবে। মোটা দাগে কথা হচ্ছে যে আমরা যতই আইন তৈরি করি কিংবা বিধিমালার কথা বলি না কেন, বিশেষ করে লেবার অ্যাডমিনিস্ট্রেশনের কথাটা বারবার যেটা আসছে, যে যাদের দায়িত্ব হচ্ছে এগুলো পর্যবেক্ষণ করা, যে আসলে ঠিকমতো কর্মপরিবেশটা নিশ্চিত করা হচ্ছে কিনা, আইনের বাস্তবায়ন হচ্ছে কিনা, তারা যদি সচেতন না হয় যে তাদের দায়িত্ব কি, তাদের দায়িত্বের মধ্যে কোন জিনিসগুলো পড়তায়। কারণ আমরা সবসময়ই জানি যে ব্যবসার তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা করা। এখন আমি যদি কিছু কম আইনের পালন করি, দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে আমার কম শক্তি, কম অর্থ ব্যয় হয়। এইটাকে মাথায় রেখে দেখা যাচ্ছে অধিক মুনাফার কারণে ওই জিনিসগুলোকে, একটা কথা আছে যে আসলে আমার আইন বাস্তবায়ন করতে যে খরচ হবে তার থেকে খুব অল্প খরচে আমি যারা পরিদর্শনের দায়িত্বে আছে তাদেরকে ম্যানেজ করতে পারবো। তো এই কালচার থেকে যদি না বের হওয়া যায়, এই আইনগুলো আসলে বাস্তবায়ন করা যাবে। বিষয়টা আছে, কিন্তু স্বাভাবিকভাবে এটাও সত্যি, বিশেষ করে যারা রপ্তানির সাথে যুক্ত আছেন তারা, বা আমি মনে করি যে এখন দেশের ভিতরেও যারা দেশীয় বাজারের জন্য পণ্য বা সেবা নিয়ে আসছেন, তাদেরও এই তাদের যেই কারখানা বলি বা প্রতিষ্ঠান বলি, সেই প্রতিষ্ঠানের সুনাম, শ্রম অধিকার তারা রক্ষা করেন কিনা, এই বিষয়ে কিন্তু ভোক্তা পর্যায়ে এক ধরনের সচেতনতার জায়গা আসছে, যেটা আমরা ক্রেতা যদি বলি, ক্রেতা বা ভোক্তার পক্ষ থেকে একটা সচেতনতা আসছে, এবং এই প্রেশারটা আছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম শ্রম অধিকারের বিষয়ে, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্রমিক মানুষ, সেই আলোচনা করছি যে তাদের অধিকারগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়। বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আলোচনার শেষ ভাগে জানতে চাইব সত্যিকার অর্থে যে আইনে পরিবর্তন আসলো তার বাস্তবায়ন বা সুফল পেতে গেলে আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। আমাদের সাথে থাকবেন, বিরতির পর ফিরছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ে ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে
অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। কল্পনা আক্তার, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সুপারিশভাবে বলেন যে এখন এই আইনের একটা পরিবর্তন আসলো, কিন্তু এটার বাস্তবায়নের দিক থেকে যে বিভিন্ন অংশীজনের কথা আমরা বলছিলাম অনুষ্ঠানে বিরতিতে যাওয়ার আগে, যে তাদেরও এখন দেখতে হবে যে এটা যেন ঠিকঠাক মতো বাস্তবায়ন হয়। এটা এখানে শ্রমিক শ্রেণী থেকে শুরু করে আমার যারা সাধারণ মানুষ আছেন বলি বা রাজনৈতিক দলগুলো আছে বলি, তাদের দায়িত্ব এখানে আছে, সরকারের দায়িত্ব আছে, উদ্যোক্তা শ্রেণীর দায়িত্ব আছে। আপনার কি সুপারিশ থাকবে যে এটাকে সঠিকভাবে বাস্তবায়নের ক্ষেত্রে আপনি যদি সংক্ষেপে আমাদেরকে বলেন? প্রথম যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা আইন সম্পর্কিত। আপনি যেমন হচ্ছে ক্রিমিনাল লয়ে হচ্ছে খুন করার পরে বলতে পারবেন না যে আমি জানতাম না খুন করলে আমার ফাঁসি হবে। শ্রম আইনটাকে ওইভাবে সিরিয়াসলি নেওয়া, সেটা সব পর্যায়ে, শ্রমিক, উদ্যোক্তা, সেটা যারা যারা হচ্ছে এটার সঙ্গে জড়িত, সরকারের পক্ষ, সরকারের যে কর্মকর্তারা আছেন তাদের, যেহেতু 100-র বেশি ধারাতে পরিবর্তন আসছে, আগের মানে ধারার ইয়ে দিলেই চলবে না, নতুন করে বলতে হবে আসলে পরিবর্তনটা কি আসছে। আপনি যদি শিক্ষাটা হচ্ছে সমান পর্যায়ে না হয়, তখনই হচ্ছে এই প্রবলেমটা হবে। মালিক বলবে আমি তো জানতাম না আমার 5টা ইউনিয়ন হওয়ার কথা, শ্রমিক বলবে যে আমি তো এর চাইতে বেশি করতে পারি। ঠিক আছে, তো ওই এডুকেশনটা দরকার। প্রথম হচ্ছে সচেতনতা। আলোচনা হতো যে 5টা কি আপনি আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে হবে, ওটা কি অ্যাপ্লিকেশনের ভিত্তিতে হবে নাকি অনুমোদনের ভিত্তিতে, নাকি যার সদস্য সংখ্যা বেশি, সেই আলোচনাটা দরকার। আপনার সরকারি কর্মকর্তাদের ব্যাপার বিশদ হচ্ছে তাদের ক্ষমতাটা যে তারা কিভাবে ব্যবহার করবে এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি পরিষ্কার করা দরকার। আপনার রাজনৈতিক দলগুলোকে, যেহেতু তারা অনেকেই, আমরা নতুন দলও দেখতেছি, তো তাদের ম্যানিফেস্টোর মধ্যে হচ্ছে এটা পরিষ্কার করে নেওয়া, যে শ্রমিককে শুধুমাত্র হচ্ছে আপামর জনতা চিন্তা করলে হবে না, শ্রমিককে শ্রমিক চিন্তা করতে হবে এবং তাদের ম্যানিফেস্টোর মধ্যে হচ্ছে যাতে সঠিকভাবে এডুকেশনটা থাকে। আপনাদেরকে একটা মানে, যেহেতু আপনি শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেন, আমি সরাসরি জিজ্ঞেস করি, সেটা হলো যে এইটা মানে পৃথিবীর অন্য দেশের দিকে যখন আমি তাকাই, একটা গণতান্ত্রিক পরিবেশে, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক শক্তি, অন্তত মানে সব রাজনৈতিক শক্তি যদি নাও হয়, অন্তত বিশেষ রাজনৈতিক দল থাকেই যারা শ্রমিক বান্ধব থাকতে চান। কারণ হলো ভোটারদের অধিকাংশ শ্রমিক হন। বাংলাদেশের ক্ষেত্রে তো এটা আরো বড়ভাবে সত্যি, তাই না? যে আমার যে মোট ভোটার আছেন, যদি আমার প্রায় 12 কোটি ভোটার থাকেন, 12 কোটি ভোটারের তো অধিকাংশই তো শ্রমিক, অথবা তাদের অন্তত পরিবারের সদস্য যারা মূল আর্নিং যারা সদস্য আছেন, উপার্জনকারী, তো তারা শ্রমিকই হন। সুতরাং শ্রমিকের পরিবার অথবা শ্রমিক, তো সেক্ষেত্রে শ্রম অধিকার তো নির্বাচনী ইশতেহারে 1 নম্বরে থাকবে না, সর্ব উপরে থাকার কথা, তাই না? কারণ যে দেশের চাকা যত ঘুরে সেই দেশের ভাগ্য তত বেশি পরিবর্তন হয়, আর চাকাটা ঘুরাই হচ্ছে শ্রমিক। তো সেটা ম্যানিফেস্টোর সবার প্রথমে থাকা দরকার, কিন্তু আমরা ওইটাকে চিন্তা করি না। আমরা যেই 5টা মৌলিক অধিকারের মধ্যে কথা বলি, সেই মৌলিক অধিকারের মধ্যে হচ্ছে এই ম্যানিফেস্টোগুলোতে বা তাদের রাজনৈতিক ইশতেহারের মধ্যে তারা প্রথম দিকে কখনোই শ্রমিকের অধিকারটা রাখে না। যে পরিবর্তনটা আমরা আশা করি যে তারা আসলে আলোচনাই শুরু করবে হচ্ছে যে আমরা শ্রমের কোন কোন জায়গায় পরিবর্তন আনতে পারি, বা আমাদের শ্রমকে আমরা কিভাবে হচ্ছে সম্মান করলে আমাদের দেশ সম্মানিত হবে, সেটা হওয়া উচিত। হয় না, আমার মতে এগুলো হচ্ছে দাবি। শাবির আহমেদ, একই রকমই আপনাকে জিজ্ঞেস করব যে আপনি তো আগের দুভাগেই বলেছেন যে বিধির প্রয়োজনের কথা, আইনের কোন কোন জায়গায় পরিবর্তন আসলো। আপনি কি মনে করেন যে আইন বাস্তবায়নের হয়তো প্রথম ধাপ, কিন্তু এটাকে সত্যিকার অর্থে সুফল পেতে গেলে আপনার কোনো
সুপারিশ আছে কিনা, কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে? প্রথমত এই যে আমরা যে মালিক পক্ষ শ্রমিক পক্ষ বলি কিংবা উদ্যোক্তা পক্ষ, এটা আসলে এই ক্ষেত্রে তাদের মধ্যে সবসময় একটা ফ্র্যাকশন থাকবে, কিন্তু আমরা আশা করি যে যেই বিষয়ে থাকুক সেটা আলাপ আলোচনার মাধ্যমে দর কষাকষির মাধ্যমে এগুলো সমাধান হবে। এখন আমরা যতই আইনের কথা বলছি, বিধিমালার কথা বলছি, একটা জিনিস যেটা আসছে যে এগুলো কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত আমরা লিভিং ওয়েজ, যেটা বাঁচার মতো মজুরি, আমরা ফ্যাক্টরির পরিবেশের কথা মধ্যে থাকি, কিন্তু আসলে যতটুকু মজুরি পাচ্ছে ওইটা দিয়ে যদি শ্রমিক কিভাবে চলছে তার পরিবার নিয়ে, এই বিষয়গুলোকে আসলে ওরকমভাবে যাচাই করা হয় না। আর ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি না আসবে আসলে আমরা পরিপূর্ণভাবে বলতে পারবো না যে আসলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হচ্ছে। আর এক্ষেত্রে বর্তমান নতুন যে সংশোধনীটা আসছে, এক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন, যেটা হচ্ছে যে আগে যে মজুরি রিভিউ যেটা হতো সেটা 5 বছর পর পর হতো, এটা 3 বছরে নিয়ে আসা হচ্ছে। আর বিশেষ করে যৌথ দর কষাকষির ব্যাপারটা, এটা সকল ক্ষেত্রে প্রমোট করার একটা কথা বলা হচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আসলে ইউনিয়নগুলো শক্তিশালী হচ্ছে, তারা আসলে ফ্যাক্টরি পর্যায়ে মালিক পক্ষের তো সচেতন হতেই হবে, তারা আইনগুলো মানবে, বিধিমালা মানবে, তারা কর্মপরিবেশ সুষ্ঠু রাখার চেষ্টা করবে, কিন্তু এটা আসলে আলটিমেটলি শ্রমিকদেরও দায়িত্ব যে তারা আসলে সচেতন হওয়া যে আমার সাথে আসলে অন্যায় হচ্ছে কিনা, অন্যায় হলে এটার আসলে সুরাহা কি, কোন ক্ষেত্রে কিভাবে অভিযোগ করতে হবে, এটা নিয়ে কিভাবে আগাতে হবে। আর আমাদের ইউনিয়নগুলোর মধ্যে আসলে বিশেষ করে জাতীয় পর্যায়ে আমাদের কনফেডারেশনের একটা ধারা ছিল আইনে, কিন্তু এখন পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো কনফেডারেশন দেখছি না, লেবার সেন্টার যেটা আমরা বলছি। কিন্তু এখন বর্তমান যে সংশোধনীতে এখানে বলা হচ্ছে যে বিশেষ করে যৌথ দর কষাকষির ক্ষেত্রে এই শব্দটা আবার চলে আসছে। তা আমরা আশা করি যে বিশেষ করে শ্রমিক পক্ষের মধ্যে ভবিষ্যতে আরও বেশি ঐক্য হবে, যাতে করে আমরা বলছি যে মালিক পক্ষ কিংবা উদ্যোক্তাদের যে ক্ষমতার ভারসাম্য সেটা আরেকটু বেশি ব্যালেন্স হয়। ধন্যবাদ আপনাদের দুজনকে। নিঃসন্দেহে মানে কনফেডারেশনের জায়গাটায় আমি মনে করি যে শ্রমিক পক্ষের যেমন একটা দায়িত্ব রয়েছে, সরকারেরও উদ্যোগ নেওয়ার দরকার আছে, যারা অন্তত রেজিস্টার্ড যেই সংগঠনগুলো আছে। বাংলাদেশের অধিকাংশ ভোটার যেহেতু শ্রমজীবী অথবা শ্রমজীবী পরিবারের অংশ, সুতরাং তাদের অধিকারের কথা নির্বাচনী ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব পাবে, এই আশা করাটা খুব বেশি আমি মনে করি না যে উচ্চাভিলাষী। দর্শক, আজকে আলোচনা শেষ করছি। আমরা আবার এই অনুষ্ঠানে ফিরবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।